আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ঢাকার কাছে সাভারের আশুলিয়ার বাইপাইলে আজ আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস বলছে সকাল 10টা 36 মিনিট 12 সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 3.3। উৎপত্তিস্থল বাইপাইলে। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা সহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ 10 জন নিহত, 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকার 4 ও নারায়ণগঞ্জের 1 জন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া কিছু ভবন হেলে পড়েও ফাটল দেখা যায়। গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই বাইপাইলে মৃদু ভূমিকম্প ঝাঁকুনি দিল। তো ভাবলাম যে ভূমিকম্প বোধহয় অনুভূতি হচ্ছে আর কি। তো একটু আতঙ্কিত মনে হলো, যেহেতু কালকে ভূমিকম্প হয়ে গেল, আজকে আবার ভূমিকম্প, এটা একটা আতঙ্কের ব্যাপার স্যাপার। ভারত, ইউরেনেশিয়া ও মিয়ানমার টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ার বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। প্লেটগুলো শত শত বছর ধরে শক্তি সঞ্চয় করার ফলে যে কোনো সময় হতে পারে আরও বড় মাত্রার ভূমিকম্প, এমনটাই বলছেন ভূতত্ত্ববিদরা। এদিকে ভূমিকম্প মোকাবেলায় সরকারের উল্লেখযোগ্য প্রস্তুতি নেই দাবি করে সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার সকালে রাজধানী সহ সারা দেশে অনুভূত হয় মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে বেশ কয়েকজন নিহত সহ আহত হয়েছেন অন্তত 200। আল্লাহু আকবার। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন নগরবাসী। অনেকেই এটিকে বলছেন স্মরণকালের ভয়াবহ মুহূর্ত। তবে যে কোনো সময় ঘটতে পারে এর থেকেও বড় ভূমিকম্প। ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা, কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ রয়েছে উচ্চ ঝুঁকিতে। আমাদের যে প্লেট পূর্ব দিকে তলিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? তলিয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত মাঝে মধ্যে শেকিং হবে। আনফর্চুনেটলি 100 বছর কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি। তার অর্থ হলো এখানে শক্তিটা 100 বছর যাবৎ সঞ্চিত হয়ে একটা ব্যাপক অ্যাটম বোম তৈরি হয়ে আছে এখানে। ভূমিকম্প মোকাবেলায় সরকারিভাবে গবেষণার তাগিদ দিয়ে এই ভূতত্ত্ববিদ বলছেন, পাঠ্যপুস্তকে এ সংক্রান্ত তথ্য যুক্ত করা সহ মানতে হবে ভবন নির্মাণের নিয়ম। পৃথিবীর মধ্যে অন্যতম ঘনবসতিপূর্ণ একটা দেশ বাংলাদেশ। ঢাকা শহর আরও বেশি ঘনবসতিপূর্ণ। এখানে অনিয়ন্ত্রিতভাবে অনিয়মিত এবং অপরিকল্পিত অসংখ্য বিল্ডিং এখানে তৈরি হচ্ছে, যেগুলো একটাও ভূমিকম্প সহায়ক কোড মেনে তৈরি করা হয়নি। অপরিকল্পিত বসতির কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বাড়ছে জানিয়ে নগরবিদরা বলছেন, এই দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না সরকার। আমাদের এই যে নির্মাণের যে তদারকি, সেই তদারকি করার জন্য আমাদের যে উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক বা অন্য যারা আছেন, তারা তো সরেজমিনে সেগুলো তদারকি করে যে ব্যবস্থা নেয়, সেই ব্যাপারেও তো তাদের সেই ধরনের দৃশ্যমান কোনো ধরনের সফলতা নেই। এই ঝুঁকির পরিমাণটা বাড়ছে, এই কারণে আমরা এত বড় ভূমিকম্পের জন্য প্রস্তুতিটাই দুর্বল। ভূমিকম্পজনিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে ঢাকা সহ দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। দর্শক, 24 ঘন্টার ব্যবধানে আবারও অনুভূত হলো ভূমিকম্প। এই বিষয়ে আরো জানাতে ঢাকার আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। ফারুক, ভূমিকম্প নিয়ে স্থানীয় মানুষ কি বলছে, তারা কি আসলে আতঙ্কিত আছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। 24 ঘন্টার মধ্যে শিল্পাঞ্চল আশুলিয়ার যে বাইপেলে যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই মৃদু ভূমিকম্প নিয়ে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে শিল্প শ্রমিকের সাধারণ মানুষ রয়েছে, শ্রমিক রয়েছে, তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। গতকালকে একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে, সেই আতঙ্ক কাটতে না কাটতেই আজকে আবার এই মৃদু ভূমিকম্প সকাল 10:30টার পরেই কিন্তু অনুভূতি হয়েছে বাইপেল। আর এটার উৎপত্তি স্থল বাইপেল বলে আমরা জানতে পেরেছি। তো শিল্পাঞ্চল আশুলিয়ার যে মানুষ রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং এখানে একটি এলিভেটেড এক্সপ্রেস চলমান রয়েছে। যে কোনো সময় এই বড় ধরনের ভূমিকম্পে তারা ভেঙে পড়ে ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করছেন এই শিল্পাঞ্চল আশুলিয়ার মানুষ। এছাড়া ঝুঁকিপূর্ণ যে সকল কারখানাগুলো রয়েছে, তাই কারখানায় কিন্তু হাজার হাজার শ্রমিক তারা কাজ করেন, তারা কিন্তু এই ভূমিকম্প নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা এই ছিল শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে ভূমিকম্প নিয়ে সর্বশেষ। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি নরসিংদী জেলার মানুষ। 24 ঘন্টার মধ্যে পরবর্তী কম্পনের আশঙ্কায় অনেকেই না ঘুমিয়ে রাত পার করছেন।
ভূমিকম্পে হেলে পড়া ভবন সহ জেলার কিছু জায়গায় নতুনভাবে দেখা দিয়েছে ফাটল। একই সঙ্গে ঘোড়াশাল পৌর এলাকার লেবুতলা গ্রামে একটি ডেইরি ফার্মের জমিতে বড় ফাটল দেখা দিয়েছে। জেলার পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রধান ফটকের সামনেও মাটিতে বড় ফাটল দেখা যায়। সন্তান ছিল পাশে, আমি আমার সন্তানের কথাই ভুলে গেছি। দৌড় দিয়া পরে মনে হয়েছে আমার সন্তান কোথায়। আমরা সারা রাত বাচ্চা বলা মানে ঘুমাইতে পারি নাই, সবাই মানে বুকের মধ্যে অনেক দগদগ করতেছে। আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে, আবার যদি কোন সময় ভূমিকম্প আবার আঘাত আনতে পারে এরকম। গতকাল ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালে বিভিন্ন স্থানে ফাটল ধরা মাটি পরীক্ষা নিরীক্ষা চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। সকালে ঘোড়াশাল পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ডেইরি ফার্ম ও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ধসে পড়া মাটির নমুনা সংগ্রহে কাজ করেন ভূতত্ত্ব বিভাগের 7 সদস্যের একটি টিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আসম উবায়দুল্লাহ জানান, প্রাথমিকভাবে তারা ফাটল ধরা মাটির নমুনা সংগ্রহ করছে। শেকিংটা হয় ডিউ টু প্লেট ইন্টারাকশন, কিন্তু এইখানে যেটা আমরা দেখছি যে এই যে ফাটলগুলোর যে ডিরেকশন অথবা ওরিয়েন্টেশন, এগুলো সব প্যারালাল টু দি ফল্ট অথবা চুটি যেটা আমরা শীতলক্ষা নদী বরাবর রান করে। এই যে ফাটলগুলা, তার দৈর্ঘ্য, তার প্রস্থ, তার লেংথ, এগুলোও ইন্টেন্সিটি দেখায়, এগুলো আমরা দেখতেছি। একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করার চেষ্টা ইসলাম সমর্থন করে না। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অগণতান্ত্রিকভাবে দাবি আদায় করতে চাচ্ছে একটি দল, যা জনগণ মেনে নেবে না। রুদ্র রফিকের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ফায়দা নেয়ার চেষ্টা করছে। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। দেশের সাধারণ মানুষ পিয়ার বোঝে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণভোটের 4টি প্রশ্ন জনগণের বোধগম্য নয়। স্বাক্ষরিত জুলাই সনদে বাইরের বিষয় অন্তর্ভুক্ত করে কমিশন ঠিক করেনি বলে মন্তব্য করেন তিনি। আমরা সংস্কার চাই, সংস্কার চেয়েছি এবং আপনারা দেখেছেন আমরা সব স্বাক্ষর করেছি, তাই না? দেখেছেন তো। এখন দেখা গেল ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো, তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করি নাই। অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে নাই। তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো, সেগুলো দিলেই সবচেয়ে ভালো হতো। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বিলম্বিত করতে গণতন্ত্র বিরোধীরা ষড়যন্ত্র করছে। একদিকে নির্বাচনের কথা বলছেন, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে, অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চান। নির্বাচন যুদ্ধে জিততে না পারলে গণতন্ত্র হেরে যাবে বলে মন্তব্য করেন আমির খসরু। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। মিথ্যা টেলিগ্রাফের মাধ্যমে সংবিধানে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বানিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু তা ধোপে টেকেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সমাবেশে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস মিথ্যার উপর ভর করে গণতন্ত্রহীনতার ইতিহাস। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সকল গণতান্ত্রিক দলের আন্দোলনের ফল জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াত পিআর দাবি থেকে সরে এসে নির্বাচনমুখী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। মিথ্যা একটা টেলিগ্রাফিক মেসেজের
বরাত দিয়ে শেখ মুজিবুর রহমানের কন্যা সেই টেলিগ্রাফিং মেসেজের বয়ান সংবিধানের তফসিলে ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের মিথ্যার রাজনীতির ভিত্তি স্থাপন করতে চেয়েছিল, সেটা ধূপে টিকে নাই। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দলও ছিল না, একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশে আলখেল্লা করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। তিনি বলেন, এবারও নির্বাচনে অংশীদার হতে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে। সকালে রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্কস ফর ফ্রি ইলেকশনের আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি কর্মশালায় তিনি এসব কথা বলেন। সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। তবে অপতথ্য এবং এআইয়ের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশন কাজ করছে। Will be very critical for participatory elections. We had good turnout of international observers. রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এই নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করছি। তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনে অংশীদার হতে চায়। Here in Bangladesh, you will often find somebody, you know. বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাফারের জাতীয় স্মৃতিসৌধের ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপর তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং একটি গাছের চারা রোপণ করেন। এর আগে 3 দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকা পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন ভুটানের রাজা। বিকেলে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকের পর আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানের বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। সফর শেষে আগামী 24 নভেম্বর ঢাকা ত্যাগ করবেন শেরিং তোবগে। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিচার বিভাগ ব্যর্থ হলে সংবিধান নির্বাক হয়ে যায়। বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বঙ্গোপসাগরে শুধু নয়, বিশ্বের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার। রোহিঙ্গা সমস্যা নিয়ে বলেন, রোহিঙ্গা একটি বড় সমস্যা। এই অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় এ সমস্যার সমাধানে উদ্যোগ নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হওয়া রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দেশটি। শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি মন্তব্য করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় সমাধান করতে সক্ষম বলে মন্তব্য তার। এর আগে গত সোমবার জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঘরের বাতি নিভিয়ে অন্ধকারে টিমটিম করে মোম জ্বালিয়ে তান্ত্রিকের পরামর্শে হাত ঘষলেই হাজির হবে জিন। আদতে হাতের ধোঁয়ায় জিন এসে সমস্যার সমাধান করে দেবে এমন বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের সর্বনাশ ডেকে আসছেন সরল মানুষ। অনুসন্ধানে জানা যায়, কবিরাজি চিকিৎসায় প্রতারণার শিকার হয়ে হাসপাতালে বাড়ছে রোগী। চিকিৎসকরা বলছেন, কেমিক্যাল পোড়া হাতে দীর্ঘমেয়াদী জটিলতা তৈরির সম্ভাবনা। কবিরাজি প্রতারণা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে থাকছে তারই বিস্তারিত। পটাশিয়াম পার ম্যাগনাইটের সাথে চিনি মিশিয়ে পানির ঝাপটা দিলে লাগে আগুন, উড়ে যাওয়া ধোঁয়ার সাথে আসবে জিন। বিজ্ঞানের এমন বেখেয়ালকে কাজে লাগিয়ে ভণ্ড কবিরাজ ফায়দা হাসিল করছে।
ছদ্মনাম রূপা। স্কুলের গণ্ডি পেরিয়ে শুরু করেছে কলেজ জীবন। এসএসসি পরীক্ষার সময় ফেসবুকে পরিচয় ভণ্ড কবিরাজের সঙ্গে। সর্বনাশের শুরু সেখান থেকেই। সব সমস্যার সমাধান দিতে টাকার বিনিময়ে দেয়া হয় কয়েকটি নির্দেশনা, যা পালন করলেই মিলবে মুক্তি। এখানেই শেষ নয়। পটাশিয়াম আর চিনির মিশ্রণে ধোঁয়ার সৃষ্টি হলে শুরু হয় নতুন প্রতারণা। ঘরের ভেতর জিন হাজির, এমন কথায় ক্ষতির ভয়ে হাজার হাজার টাকা খুইয়েছেন ভুক্তভোগীরা। আমি তো বুঝি না ওটা কেমিক্যাল হয়ে যায়। যাই হোক হাতে রাখছি, রাখার পরে ওটা চিনি আর ওই পটাশ যখন মিক্সার করছে তখন বলছি একটু পানি দিতে, যখন অল্প একটু পানি দেওয়া হয়েছে তখন ওই যে হাতে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। টাকা পয়সা চাইছে তো। এমন প্রতারণার শিকার আরেক ছদ্মনামের রহিমা। ব্যক্তিগত সমস্যা নিয়ে ভণ্ড কবিরাজের পাল্লায় পড়েন হাত, খোয়ান 33,000 টাকা। উনি বলছে যে আপনি পটাশ আনেন, আমি আপনার হাজব্যান্ডকে এনে দিব আপনার সতীনের কাছ থেকে। আরো আমি অনেক জায়গায় আমার 70-80 টাকার মতো গেছে। তো হ্যাঁ বলছে কি যে জিন ফাটাবো, জিনের মাধ্যমে কিছু জিনিসপত্র আনতে হইব। টাকাটা নেয়ার পর তার সাথে কোনো যোগাযোগ হয়েছে না? হ্যাঁ, ব্লক মেরে দিছে আমারে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে পোড়া হাত নিয়ে মাসব্যাপী চিকিৎসা নিলেও এখনো সোজা হয়নি হাতের আঙ্গুল। পুরো জীবন আর সোজা হওয়ার নেই সম্ভাবনা। আমার হাত পুরাইছে, তারপরে হাত পুরানোর পরে আমি চিৎকার করতেছি, কি করবো। পরে লাস্টে এই মেডিকেলে গেছি, বার্ন মেডিকেলে। যাওয়ার পর ওই জায়গায় আমি চিকিৎসা নিয়েছি। 1 মাস 3 দিন মেডিকেলে ছিলাম। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা বলছেন কেমিক্যালের কারণে দীর্ঘমেয়াদী সমস্যা থেকে কেটে ফেলার প্রয়োজন হতে পারে হাত। কেমিক্যাল ডিপ বার্ন নিয়ে আসে এবং এই রোগীগুলোর চিকিৎসাগুলো কিন্তু জটিল, কারণ যেই বার্নটা কেমিক্যাল বার্ন হয়ে যায় এতে দেখা গেছে অধিকাংশ রোগীর হাতের চামড়ার পরের যে টেন্ডন বলি, নার্ভ বলি, এগুলো সব ইনজুর্ড হয়ে যায় এবং এটার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে এদের আঙ্গুলগুলো খুব একদম বিকলাঙ্গ হয়ে গেছে এবং এটা সোজা করা এবং তার হাতটাকে কর্মক্ষম করা খুবই জটিল হয়ে যাচ্ছে। সাভার, মিরপুর সহ বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েও হদিস মেলেনি কথিত এসব কবিরাজের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দেশের যে কোনো জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শনিবার রাজধানীর শাহীন হলে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এ সময় সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে কিলো ফ্লাইটের সদস্যগণ সহ মোট 34 জনকে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। আমরা সবাই মিলে বাংলাদেশের আকাশসীমা সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সশস্ত্র বাহিনীর গৌরব বৃদ্ধি করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। 2026 সালের জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ফুটবল ট্রফি। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোকা-কোলার সঙ্গে মিলে প্রতিবারই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে কোকা-কোলা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঢাকায় 14 জানুয়ারি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন ফুটবল প্রেমীরা। যদিও কোথায় ট্রফি প্রদর্শন করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। ঢাকার আগে ভারতের রাজধানী দিল্লি ও গুয়াহাটিতে প্রদর্শিত হবে ট্রফিটি। 2022 বিশ্বকাপের আগেও ঢাকায় আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। খেলার খবরে কাবাডি প্রসঙ্গ। ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে 40-31 পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। আর এতে নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়েছিল 14-12 পয়েন্টে। এরপর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েদের কাছে পাত্তাই পায়নি থাইল্যান্ডের মেয়েরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পুল এ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ লড়বে পুল বি চ্যাম্পিয়ন চাইনিজ তাইপের বিপক্ষে। বাংলাদেশের লক্ষ্য ফাইনাল খেলা বলে জানালেন বৃষ্টি বিশ্বাস। অনেক ভালো লাগতেছে আমাদের সবাইকে এবং আমাদের দেশের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের টিমের জন্য দোয়া করার জন্য। নেক্সট অবশ্যই ফাইনাল খেলার ইচ্ছা আমাদের, ইনশাল্লাহ। আমরা তো হাল ছাড়বো না, আমরা আমাদের সর্বোচ্চটুক দিয়ে আমরা খেলব। দুপুরের সংবাদে পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।